জ্যামিতির ক্ষেত্রে আমরা খুব সুন্দর একটা টপিকসের সাথে আজকে পরিচিত হব। সেই টপিকসটার নাম হচ্ছে জিওডেসিক বা প্রভূমিতিক। সো আপনারা এই শব্দটা হয়তোবা এর আগে কখনো শুনেননি। তো এই ক্লাসে আমরা প্রভূমিতিকের যে অন্তরক সমীকরণ, সেই সমীকরণটাকে এক্সপ্লেন করার চেষ্টা করব। তো আমরা প্রথমে কোয়েশ্চেনটা একটু দেখি। দেখাও যে রিমান জগতে জিওডেসিকের অন্তরক সমীকরণ হচ্ছে এত। রিমান জগতে জিওডেসিকের অন্তরক সমীকরণ হচ্ছে এত। এই ব্যাপারটা আমাদেরকে এখান থেকে কি করতে হবে? প্রুফ করতে হবে। সো আমরা এই প্রশ্নটাকে যদি একটু ভালো করে খেয়াল করি, তাহলে এখানে বেশ কয়েকটা শব্দ আমাদের কাছে অপরিচিত মনে হবে। অ্যাকচুয়ালি বেশ কয়েকটা শব্দ না, একটা শব্দই, সেটা হচ্ছে জিওডেসিক। এই যে দেখেন, জিওডেসিক বা প্রভূমিতিক। সো প্রথমত আমরা একটু বোঝার চেষ্টা করব জিওডেসিক কি। তার আগে রিমান জগৎ কি সেটা আমাদেরকে একটু জানতে হবে। তো রিমান জগৎ কি বা রিমান জগতের একটা সম্পূর্ণ অধ্যায় আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে কমপ্লিট করে এসেছি। তারপর আমি একটু আপনাদের মনে রাখার সুবিধার্থে আমি এখানে একটু একটু বিষয়টাকে আমরা রিভাইজ দেওয়ার চেষ্টা করব যে রিমান জগৎ আসলে কি। তো মনে করেন একটা মানে স্পেসে অবস্থিত আমরা নিকটবর্তী দুইটা বিন্দু নিব। তো মনে করেন একটা বিন্দু হচ্ছে এক্স আই, আরেকটা বিন্দু হচ্ছে এক্স আই এক্স এক্স আই প্লাস ডিএক্সআই। তো এই স্পেসে অবস্থিত দুইটা নিকটবর্তী বিন্দু যদি একটা এক্স এ আর একটা এক্স এ প্লাস ডিএক্সআই হয়, তাহলে এই দুইটা বিন্দুর যে মধ্যবর্তী দূরত্ব সেটাকে কিন্তু আমরা এভাবে প্রকাশ করি যে ডিএস সমান হচ্ছে রুট ওভার জিআইজে ডিএক্সআই ডিএক্সজে। এইভাবে কিন্তু আমরা অ্যাকচুয়ালি প্রকাশ করি, ঠিক আছে? এইভাবে আমরা অ্যাকচুয়ালি প্রকাশ করি। এখন এটাকে যদি আমরা বর্গ করে দেই, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডি স্কয়ার সমান জি আই জে ডিএক্সআই ডিএক্সজে। তাহলে দেখেন, এই যে আমরা লিখলাম, এটাকে বলা হয়ে থাকে রিমানিয়ান ম্যাট্রিক্স। কি বলা হয়ে থাকে? এটাকে রিমানিয়ান ম্যাট্রিক্স বলা হয়। আর এই যে আমরা এখানে এই যে জি আই যে লিখেছি, এটাকে প্রথম মৌলিক ট্রান্সফার বা ম্যাট্রিক ট্রান্সফার বলা হয়। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ম্যাট্রিক ট্রান্সফার। বা মৌলিক ট্রান্সফার বলা হয়ে থাকে। এবং এই যে টোটাল বিষয়টাকে বলা হয়ে থাকে রিমানিয়ান ম্যাট্রিক্স। কি বলা হয়? রিমানিয়ান ম্যাট্রিক। এখন দেখেন, তো এখানে যে আই জে তাদের মান হচ্ছে 1 2 3 4 এভাবে n পর্যন্ত, ঠিক আছে? মানে n মাত্রিক জগতে আর কি। তো এই যে জগতের মধ্যে আমরা ম্যাট্রিকটাকে চিন্তা করেছি, সেই ম্যাট্রিকটাকে বলা হয়ে থাকে, মানে সেই জগৎটাকে বলা হয়ে থাকে রিমানীয় জগৎ। আর এই ম্যাট্রিকটাকে বলা হয় রিমানিয়ান ম্যাট্রিক, যেখানে এই জি আই জে কে বলা হয় ম্যাট্রিক ট্রান্সফার বা মৌলিক ট্রান্সফার, অথবা এটাকে আমরা প্রথম মৌলিক ট্রান্সফারও বলতে পারি। তাহলে আশা করি আমরা রিমান জগৎকে আমরা বুঝলাম, অর্থাৎ যে জগতের মধ্যে আমরা এই ম্যাট্রিকটাকে চিন্তা করেছি সেই জগৎটার নাম হচ্ছে রিমান জগৎ। এবং রিমান জগতে আসলে আমরা সাধারণত ওই n সংখ্যক ডাইমেনশন চিন্তা করে থাকি। তারপরে আসেন জিওডেসিক। এখন জিওডেসিকটাকে আমরা একটু বোঝার চেষ্টা করব। সো জিওডেসিক আসলে কি? তো জিওডেসিক হলো কোনো বক্র পৃষ্ঠে বা রিমানীয় বহুবিধের উপর দুইটা বিন্দুর সর্বনিম্ন দৈর্ঘ্যের পথ। এখন এইটা বোঝার জন্য আমরা এখানে কিছু এক্সাম্পল নিতে পারি। আমরা বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করব। তো মনে করেন এটা হচ্ছে পৃথিবী। এইটা আমাদের পৃথিবী কিন্তু পুরোপুরি গোলাকার না, সেটা আপনারা হয়তোবা জানেন। পৃথিবী কিন্তু গোলাকার না, পৃথিবী হচ্ছে অনেকটা কমলা লেবুর মতো, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের পৃথিবী। এখন মনে করেন আমরা এই পৃথিবীর মধ্যে
আমরা এই পৃথিবীর মধ্যে এই জায়গাতে আছি, এটা মনে করেন বাংলাদেশ, ঠিক আছে, এটা কি বাংলাদেশ। সো আমি মনে করেন এখন দেশ থেকে আমি অন্য একটা দেশে ঘুরতে যাব। সো আমি বাংলাদেশ থেকে অন্য একটা দেশে যাব। সো আমি ধরে নিলাম বাংলাদেশ থেকে হচ্ছে আমি সিঙ্গাপুরে আসবো। সো আমি ধরে নিলাম এই জায়গাতে সিঙ্গাপুর আছে, ঠিক আছে। তো পৃথিবীটা কিন্তু গোলাকার না, আমি আবারও বলছি পৃথিবীটা কিন্তু উপবৃত্তাকার। পৃথিবীটা কি উপবৃত্তাকার। সো এই জায়গা থেকে এই জায়গাতে যখন আপনি আসবেন, তখন এই বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে যাওয়ার জন্য আপনার অনেকগুলা রাস্তা থাকতে পারে, মানে আপনি অনেকভাবে আসতে পারেন। তো মনে করেন আমরা বাংলাদেশ থেকে এই দিকে ঘুরে 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 এখানে সিঙ্গাপুর আসতে পারি, অথবা আমরা ডিরেক্টলি হচ্ছে এই বাংলাদেশ থেকে একেবারে সরল রেখা বরাবর হচ্ছে আমরা সিঙ্গাপুরে আসতে পারি, অথবা বাংলাদেশ থেকে এইভাবে ঘুরে এভাবে ঘুরে 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 এখানে আমরা সিঙ্গাপুর আসতে পারি, আবার এদিকে ঘুরে 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 আমরা এদিকে সিঙ্গাপুর আসতে পারি। তার মানে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে আসার জন্য আমাদের অনেকগুলো রুট আছে, মানে অনেকগুলো কি আছে, পথ আছে। এখন যে পথের জন্য, মানে যে পথটা আমাদের সব থেকে ক্ষুদ্রতম, যে পথটা আমাদের সব থেকে ক্ষুদ্রতম, সেই পথটাকেই ওই বক্ররেখার জিওডেসিক বা প্রভূমিতিক বলা হয়ে থাকে। তাহলে প্রভূমিতিক কি? প্রভূমিতিক হচ্ছে সর্বনিম্ন দৈর্ঘ্যের পথ, মানে সব থেকে ছোট দৈর্ঘ্যের পথটাকে বলা হয়ে থাকে প্রভূমিতিক। দেখেন এখন মনে করেন এই যে বাংলাদেশ থেকে আমরা যে সিঙ্গাপুর যাচ্ছি, সো আমরা সরল রেখা বরাবর যেতে পারি, আবার বক্ররেখা বরাবর কিন্তু যেতে পারি। তাহলে ওই যে সরল রেখা বরাবর যদি আমরা যাই, তাহলে আমাদের দৈর্ঘ্য কিন্তু সব থেকে কম হবে। তার মানে ওই ওই যে সরল রেখা বরাবর দৈর্ঘ্য যে সব থেকে কম হচ্ছে, তার মানে এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটাই হচ্ছে আমাদের কি জিওডেসিক বা প্রভূমিতিক। এখন এটা বেশ কিছু এক্সাম্পল আমরা এখানে একটু দেখি, তাহলে বিষয়টা আপনার কাছে আরো সহজ হবে। সো এখানে বক্রপৃষ্ঠে, এখানে এটার কিছু এক্সাম্পল আছে, যেমন মনে করেন বক্রপৃষ্ঠে প্রভূমিতি কিন্তু সোজা পথে চলে, অর্থাৎ সরল রেখা বরাবর চলে। দেখেন এটা কিন্তু একটা বক্রপৃষ্ঠ, এটা কিন্তু মানে একেবারে সরল রেখা না, এটা কিন্তু বক্রপৃষ্ঠ, যেখানে বক্রপৃষ্ঠ, এটা আমাদের প্রভূমিতি কি সরল রেখা বরাবর চলে। তার মানে প্রভূমিতিকটা কি? প্রভূমিতিক হচ্ছে একটা সরল রেখা। প্রভূমিতিক কি? একটা সরল রেখা। এই প্রভূমিতিক যে সরল রেখা, ওইটার কিন্তু একটা সমস্যা আছে, মানে একটা অঙ্ক আছে, সেটা আমরা নেক্সট ক্লাসগুলোতে গিয়ে আলোচনা করব। তারপরে এখানে আরো কিছু এক্সাম্পল আছে, আমরা একটু দেখি। যেমন এখানে পৃথিবীর একটা চিত্র দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি। সো এই বিন্দু থেকে এই বিন্দুতে যাওয়ার জন্য সব থেকে কম দূরত্বের যে পথ আছে, সেইটাকে বলা হয়ে থাকে ওই বক্ররেখার প্রভূমিতিক, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা স্যাডল পৃষ্ঠ রয়েছে, অর্থাৎ স্যাডল সারফেস রয়েছে। তাহলে এই স্যাডল সারফেসের এই যে এই জায়গাটা হচ্ছে সব থেকে কম দৈর্ঘ্যের। তাহলে যে সব থেকে কম দৈর্ঘ্যের যে রাস্তাটা, সেইটি হচ্ছে জিওডেসিক। সেটাই কি? জিওডেসিক। সেম ভাবে আপনি এখানে যে সিলিন্ডার আছে, সিলিন্ডারকে আপনি একটা সমতলে নিয়ে সোজাভাবে চিন্তা করতে পারেন যে সিলিন্ডারের কোন জায়গাটার মানে মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এই যে ডিসটেন্সটা, এটা হচ্ছে সব থেকে কম। দ্যাটস ওয়াই এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রভূমিতিক। তার মানে প্রভূমিতিক কি? আমি যদি এখন আপনাকে প্রভূমিতিকের ডেফিনিশনটা বলি, তাহলে হচ্ছে কোনো বাঁকা পৃষ্ঠে দুইটা বিন্দুর মধ্যে সর্বনিম্ন দূরত্বের যে পথ সেইটি হচ্ছে কি? প্রভূমিতিক। সো আশা করি আমরা প্রভূমিতিক কনসেপ্টটা বুঝেছি, রিমান জগৎ কি সেইটা আমরা বুঝেছি, এবং প্রথম মৌলিক টেন্সর বা ম্যাট্রিক টেন্সর কি সেইটাও আমরা বুঝতে পেরেছি। এখন এই সকল বিষয় যখন আপনি বুঝে যাবেন, তখন খুব সহজে হচ্ছে আমরা এই প্রবলেমটাকে সমাধান করতে পারবো। তো এই সমস্যাটা অনেক বড় হতে পারে, হয়তোবা এটা 1 ঘন্টার ক্লাসও হতে পারে। সো আপনারা ফার্স্ট টু লাস্ট মন দিয়ে ক্লাসটা দেখবেন, আমার কথাগুলা ভেতর থেকে বোঝার চেষ্টা করবেন। প্রত্যেকটা বিষয়কে আমি একেবারে ডিটেইলস আপনাদেরকে বোঝাই দেব। আশা করি একেবারে ক্লিয়ারলি আপনারা এই কনসেপ্টটাকে বুঝতে পারবেন। তো আসেন আমরা এই প্রবলেমটাকে এখন সমাধান করব। এবং সমস্যাটা হচ্ছে রিমান জগতে জিওডেসিকের অন্তরক সমীকরণ। রিমান জগতে জিওডেসিকের অন্তরক সমীকরণ হচ্ছে এইটা। এই প্রবলেমটাই আমরা এখান থেকে কি করব? সমাধান করব। এই প্রবলেমটি হচ্ছে আমরা এখান থেকে সমাধান করব। ওকে, তো আমরা শুরু করি। ওকে, সো দেখেন আমরা জানি আমরা একটু আগে কি লিখেছিলাম, আমরা জানি ডি স্কয়ার সমান হচ্ছে জি আই জে ডিএক্স আই ডিএক্স জে, এইটা আমরা জানি, ঠিক আছে। সো এখান থেকে আমরা দেখেন এখানে এসটা কি,
এসটা কি? এসটা হচ্ছে চাপ, এসটা কি? চাপ। আর ডিএস কি? ডিএস হচ্ছে চাপ দৈর্ঘ্য, ডিএস কি? চাপ দৈর্ঘ্য। এস হচ্ছে চাপ এবং ডিএস হচ্ছে কি? চাপ দৈর্ঘ্য। তাহলে এস এবং ডিএস এই দুইটা বিষয় আশা করি আমরা বুঝতে পেরেছি। মানে এসটা হচ্ছে চাপ, চাপ বলতে হচ্ছে বৃত্তচাপ আর কি। এসটা হচ্ছে চাপ, চাপ মানে বৃত্তচাপ। আর এই যে ডিএস এটা হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য, ঠিক আছে? ওকে, এখন এইখান থেকে আমরা এস এর মান বের করব। আচ্ছা, আমরা প্রথমে একটু খেয়াল করি, প্রবলেমটা যদি একটু খেয়াল করি, তাহলে এখানে দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক আছে। দেখেন এই যে, এই যে অংশটা এখানে কি আছে? আই জে কে। দেখেন এই যে আই জে কে, এটা কিন্তু দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক। এটা কি? দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক। সো আমরা এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদের প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীকের ডেফিনিশনটা জানতে হবে, দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীকের ডেফিনিশনটা জানতে হবে, এবং প্রথম শ্রেণীর এবং দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীকের মধ্যে যে রিলেশন, সেই রিলেশনটা জানতে হবে, এবং প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক থেকে কিভাবে আমরা দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক নিয়ে আসতে পারি সেইটাও আমাদেরকে জানতে হবে। সো এই বিষয়গুলো আমরা এই ক্লাসের শেষের দিকে জানবো, যখন আমাদের প্রয়োজন হবে। সো আমরা আপাতত এখান থেকে শুরু করব। সো এই বিষয়টা বুঝলাম, এখানে আমরা ডিএস এর মান বের করি। সো ডিএস সমান কি হবে? দেখেন জি আই জে ডিএক্স টু দি পাওয়ার আই ডিএক্স টু দি পাওয়ার জে। ওকে, আর এখানে এই যে জি আই জে, এটা কিন্তু মৌলিক টেন্সর বা প্রথম ম্যাট্রিক টেন্সর, মৌলিক টেন্সর বা প্রথম ম্যাট্রিক টেন্সর। এখন আমাদের এস বের করতে হবে, অর্থাৎ বৃত্তচাপটাকে বের করতে হবে। সো এটাকে ইন্টিগ্রেশন করে দিতে হবে। কি করে দিতে হবে? ইন্টিগ্রেশন করে দিতে হবে। সো ইন্টিগ্রেশনটা যখন আমরা করব, দেখেন এই যে বৃত্তচাপ, এই যে চাপ বা বৃত্তচাপ, আপনি এটাকে বৃত্তচাপ বলেন, সমস্যা নাই। আমি যদি এটার নাম বৃত্তচাপ লিখে, দেখেন এটা কি? বৃত্তচাপ। সো এই যে বৃত্তচাপ, এটা কিন্তু টাইম ভ্যালুড একটা ফাংশন, অর্থাৎ সময় নির্ভর একটা, মানে টাইম ডিপেন্ডেন্ট ফাংশন। অর্থাৎ এই এসটা সময়ের উপর নির্ভর করবে, এই এসটা সময়ের উপর নির্ভরশীল একটা ফাংশন। সো আমরা যদি এখান থেকে এস বের করতে চাই, তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। কি করব? ইন্টিগ্রেশন করব। কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা কি লিখবো? দেখেন আমরা লিখবো ইন্টিগ্রেশন অফ ডিএস সমান ইন্টিগ্রেশন রুট ওভার জি আই জে ডিএক্স টু দি পাওয়ার আই ডিএক্স টু দি পাওয়ার জে। আর যেহেতু এটা টাইম ডিপেন্ডেন্ট একটা ফাংশন, সময় নির্ভর ফাংশন, সো এখানে আমরা একটা সময় দিব, মনে করেন t1 থেকে t2। এখন এখানে যদি আপনি সময় t0 থেকে t1 দেন, সেটাও কোনো সমস্যা নাই, t0 থেকে t1 দিলেও কোনো সমস্যা নেই, মানে এটা হচ্ছে তার আদি সময় এবং এটা হচ্ছে তার শেষ সময়। আর এখানে আমরা কি লিখবো? ডিটি বাই ডিটি। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এই ডিটি বাই ডিটি আমি কিভাবে লিখলাম? দেখেন আমরা এটাকে যখন আমরা ইন্টিগ্রেশন করেছি, এখানে কিন্তু ডিটি ছিল না, ছিল না, বাট আমরা এখানে কি লিখেছি? ডিটি কিন্তু লিখেছি। কি লিখেছি? ডিটি কিন্তু লিখেছি। সো এই ডিটিটাকে আমরা এখানে লিখবো, তারপর এটাকে আমরা সমাধান করব আমাদের মতো করে। তাহলে দেখেন এই যে ডিএস এর ইন্টিগ্রেশন হচ্ছে এস, এটা হচ্ছে টি1 থেকে টি2, টি1 থেকে টি2। ওকে, তারপর হচ্ছে যে জি আই জে, আর এই যে ডিএক্সআই, এই ডিএক্সআই কে আমরা এভাবে লিখবো ডিএক্সআই বাই ডিটি, তারপর হচ্ছে ডিএক্স জে বাই ডিটি, আর এখানে লিখবো আমরা ডিটি। এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন ভাই এইটা কিভাবে হলো? সো এইটাও আমি এখানে একটু লিখে দিচ্ছি। দেখেন এইখানে এই যে ডিটি, এই ডিটি কিন্তু রুটের বাইরে আছে, বাট এটাকে আমরা ভেতরে নিয়ে আসবো। সো আমরা যদি রুটের ভেতরে দুইটা ডিটি লিখি, দ্যাট মিনস এরকম রুট ওভার ডিটি ইন্টু ডিটি, এইটার মানে হচ্ছে ডিটি। রুটের ভেতর দুইটা ডিটি থাকার মানে হচ্ছে রুটের বাইরে গেলে সেটা কয়টা হয়ে যাবে? একটা ডিটি হয়ে যাবে। কয়টা হয়ে যাবে? একটা ডিটি হয়ে যাবে, ঠিক আছে? এখন খেয়াল করেন, তাহলে আমরা এখানে লিখবো এস, এস সমান ইন্টিগ্রেশন অফ টি1 থেকে টি2 রুট ওভার জি আই জে। আর এক্স আই কে যদি আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেন, দেখেন ডিএক্স আই বাই ডিটি, তার মানে এটা হবে এক্স আই বার, এক্স আই বার।
কথা বলছেন, একটু ভালো করে এই কথাগুলো বুঝতে হবে একটু। দেখেন আমরা যদি xi কে t এর সাপেক্ষে করি তাহলে হয়ে যাবে xi ডট, সরি xi ডট, মানে আমরা যদি t এর সাপেক্ষে করি তাহলে একটা ডট আসে। আমরা কিন্তু এটা ডিফারেনশিয়াল জিওমেট্রিতে পড়েছি যে আমরা যদি t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কিন্তু আমাদের ডট আসবে। কি আসবে? ডট আসবে। তাহলে xi কে যদি t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে x ডট i, x ডট i, তাহলে এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের x ডট i, ঠিক আছে, x ডট i। আর এই যে x j কে যদি t এর সাপেক্ষে করি তাহলে এটা হবে x ডট j, আর এখানে কি থাকবে আমাদের dt, কি থাকবে dt। ওকে, এখন এই সম্পূর্ণ লাইনকে আমরা এখন অন্তরীকরণ করব। কি করব? অন্তরীকরণ করব। এখন দেখেন আমরা যখন এটাকে অন্তরীকরণ করব t এর সাপেক্ষে, কার সাপেক্ষে অন্তরীকরণ করব? আমরা t এর সাপেক্ষে এটাকে আমরা অন্তরীকরণ করব। এখন কথা হচ্ছে এই যে s, এই sটা কিন্তু একটা সময় নির্ভর ফাংশন, সময় নির্ভর ফাংশন। এখন এখানে কিন্তু অলরেডি ইন্টিগ্রেশন আছে, ডান পক্ষে কি আছে? অলরেডি ইন্টিগ্রেশন আছে। এখন আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি জানি? ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন একটার একটা ঠিক অপোজিট বিষয়। তার মানে আমরা যদি এই লাইনটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে এখানে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের ডান পক্ষটা বাদ যাবে, শুধু এই জায়গাটা থাকবে। তাহলে এই s কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে দেখেন, ds বাই dt, ds বাই dt, তাহলে এটা সম্পূর্ণ অংশটা বাদ যাবে, থাকবে শুধু থাকবে কি gij x ডট টু দি পাওয়ার i, x ডট টু দি পাওয়ার j। ঠিক আছে, খুবই সুন্দর একটা জিনিস, খুবই সুন্দর একটা জিনিস। আমরা আশা করি এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি, এতটুকু পর্যন্ত আশা করি আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে দিই, এটা 1 নং, আর এটাকে আমরা দিয়ে দিলাম মনে করেন 2 নং। কত নং দিলাম? এটাকে আমরা 2 নং সমীকরণ দিয়ে দিলাম। এখন এই যে রুটের ভেতরে যে মান আছে এই সম্পূর্ণ অংশকে আমরা ধরে নিলাম f। আচ্ছা, সো এটাকে আমরা এখানে লিখি সমান f, আপনি এখানে ব্র্যাকেটে লিখে নেই ধরি, অর্থাৎ এই যে রুট ওভার যে পার্টটুকু আছে এই সম্পূর্ণ পার্টকে আমরা ধরে নিলাম কি f, সম্পূর্ণ পার্টকে আমরা ধরে নিলাম f। ওকে, এখন তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? s কে যদি t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে s ডট, আর s ডট সমান কি হয়ে যাবে? f, s ডট সমান কি হয়ে যাবে? f, s ডট সমান কি হয়ে যাবে? f হয়ে যাবে। ঠিক আছে, খুব সিম্পল বিষয়, s ডট সমান আমাদের হয়ে গেল f। ওকে, সো এটাকে দিয়ে দেব আমরা 2 নং, এইটা মনে করেন 2 নং, এইটাকে দেই আমরা 1 নং, এইটাকে সমীকরণ দেওয়ার দরকার নেই। ওকে, এখন এবং আমরা f সমান কি ধরেছি? জি আই জে x ডট টু দি পাওয়ার i, x ডট টু দি পাওয়ার j, এইটাকে দেব আমরা 3 নং সমীকরণ। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এই যে আমরা লাইনটা লিখলাম, এই যে আমরা 3 নং সমীকরণ, এই 3 নং সমীকরণকে আমরা ডিফারেন্সিয়েশন করব পার্শিয়াল ভাবে, অর্থাৎ x টু দি পাওয়ার k এবং x ডট টু দি পাওয়ার k এর সাপেক্ষে আমরা এই 3 নং সমীকরণকে আমরা ডিফারেন্সিয়েশন করব। 3 নং সমীকরণকে আমরা কি করব? ডিফারেন্সিয়েশন করব। এখন খেয়াল করেন, এখানে যে আমরা x টু দি পাওয়ার k লিখেছি এবং x ডট টু দি পাওয়ার k লিখেছি, দুইটা ধারা দুইটা ভিন্ন ভিন্ন স্থানাঙ্ক ব্যবস্থা বোঝাচ্ছে, অর্থাৎ এইটাও একটা স্থানাঙ্ক ব্যবস্থা, এইটাও কি একটা স্থানাঙ্ক ব্যবস্থা, অর্থাৎ এইটার নতুন স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে এইটা, দুইটাই হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা। এখন আমরা যদি এই 3 নংকে প্রথমে আমরা x টু দি পাওয়ার k এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, সো আমরা কি লিখব? 3 নংকে x টু দি পাওয়ার k এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে। তার মানে আমরা 3 নং সমীকরণকে আমরা x টু দি পাওয়ার k এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব।
3 নংকে এক্স টু দি পাওয়ার কে এর সাপেক্ষে আমরা আংশিক অন্তরীকরণ করব, ঠিক আছে। সো এফ কে যদি করি তাহলে হবে ডেল এফ বাই ডেল এক্স টু দি পাওয়ার কে। এখন খেয়াল করেন এই সম্পূর্ণ অংশটাকে আমরা মনে করেন এক্স ধরে নিলাম, কথা বুঝেন। এই যে জি আই জে এক্স টু দি পাওয়ার আই এক্স টু দি পাওয়ার জে, ঠিক আছে। এই সম্পূর্ণ অংশটাকে আমরা ধরে নিলাম এক্স, সম্পূর্ণ অংশটাকে ধরে নিলাম এক্স, তাহলে এটা রুট ওভার এক্স। আর রুট ওভার এক্স এর সূত্র আমরা কি জানি, ডিডিএক্স অফ রুট ওভার এক্স সমান হচ্ছে 1/2 রুট ওভার এক্স। তাহলে এই রুট ওভার এক্স কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো 1/2 রুট ওভার এক্স, অর্থাৎ 1/2 রুট ওভার এক্স, অর্থাৎ এই অংশটা, অর্থাৎ জি আই জে এক্স ডট টু দি পাওয়ার আই এক্স ডট টু দি পাওয়ার জে। এখন কথা হচ্ছে আপনি যাকে এক্স ধরেছেন সে কি এক্স? না, সে তো এক্স না। দেখেন আপনি কিন্তু ডিফারেন্সিয়েশন করতেছেন এক্স টু দি পাওয়ার কে এর সাপেক্ষে, তার মানে এখানে কিন্তু ডট নাই, এখানে কি নাই, ডট কিন্তু নাই। তার মানে এই যে অংশটা, এই অংশটাকে আবার আপনাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, এবং এই যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ধ্রুবক। কেন ধ্রুবক? কারণ আপনি তো আংশিক অন্তরীকরণ করছেন। তো আংশিক অন্তরীকরণে আমরা কি জানি, যার সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করি সেইটা ব্যতীত অন্য সবকিছু কিন্তু ধ্রুবক। তার মানে এখন এটাকে আমরা আবার অন্তরীকরণ করব, তাহলে দেখেন এটাকে যদি করি তাহলে হবে ডেল জি আই জে ডেল এক্স টু দি পাওয়ার কে, আর এখানে এক্স ডট আই আর এক্স ডট জে এটা হচ্ছে ধ্রুবক, ঠিক আছে, এটা হচ্ছে ধ্রুবক। ওকে, সো ডেল এফ বাই ডেল এক্স টু দি পাওয়ার কে সমান 1/2, এই যে রুটের ভেতরে যে পার্টটুকু আছে এই সম্পূর্ণ পার্ট সমান হচ্ছে এফ, আর এফ সমান হচ্ছে এস ডট। সো আমি একসাথে লিখে দিলাম এইটা সমান হচ্ছে এস ডট। কথা বুঝেন, এই রুটের ভেতরে যে অংশটা আছে এই রুট সহ সম্পূর্ণ অংশটা সমান হচ্ছে এফ, আর এফ সমান হচ্ছে এস ডট। তার মানে এই অংশটা সমান হচ্ছে এইটা যা লিখলাম। আর এখানে যা আছে এটাকে আমরা একটু লিখে দেই, কি আছে, ডেল জি আই জে বাই ডেল এক্স টু দি পাওয়ার কে এক্স ডট আই এক্স ডট জে। সো আমরা আশা করি এতটুকু পর্যন্ত আমরা যা করেছি এই সব সম্পূর্ণ অংশটুকু আমরা বুঝতে পেরেছি, এবং এটাকে আমরা দিয়ে দিলাম 4 নং সমীকরণ। সো দেখেন এখানে আমরা কি করেছি, এখানে আমরা হচ্ছে 3 নং সমীকরণকে এক্স টু দি পাওয়ার কে এর সাপেক্ষে আমরা আংশিক অন্তরীকরণ করেছি। এখন এই 3 নং সমীকরণকে আমরা এক্স ডট টু দি পাওয়ার কে এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। সো লিখবো আমরা আবার 3 নংকে এক্স ডট টু দি পাওয়ার কে এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে। আংশিক অন্তরীকরণ করে। তাহলে দেখেন যদি আমরা এটাকে আংশিক অন্তরীকরণ করি তাহলে এফ কে যদি করি তাহলে এটা হবে ডেল এফ বাই ডেল এক্স টু দি পাওয়ার কে ডট, আর এটা হবে 1/2 রুট ওভার এক্স, তার মানে 2 রুট ওভার এক্স, তার মানে হচ্ছে জি আই জে এক্স ডট টু দি পাওয়ার আই এক্স ডট টু দি পাওয়ার জে। এখন খেয়াল করেন এখন কিন্তু আমরা এই যে ডট যে স্থানাঙ্ক ব্যবস্থা আছে সেই স্থানাঙ্ক ব্যবস্থার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তার মানে এই যে জি আই জে এটা কিন্তু কনস্ট্যান্ট, তার মানে এই এই অংশটা হচ্ছে কি চলক, এইগুলো কি হচ্ছে কি চলক। তার মানে এখানে আমরা ব্র্যাকেট দিলাম, তাহলে প্রথমে আমরা এক্স টু দি পাওয়ার আই কে রাখবো, রেখে আমরা এক্স টু দি পাওয়ার জে কে করব। তাহলে দেখেন এক্স টু দি পাওয়ার জে কে আমরা করব ডেল এক্স টু দি পাওয়ার কে এর সাপেক্ষে, মানে এক্স টু দি পাওয়ার কে এর সাপেক্ষে, প্লাস এইটাকে রেখে যদি করি তাহলে হবে আই, এই যে। আশা করি এই লাইনটা আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি, না বোঝার কিন্তু কোনো কারণ নাই, না বোঝার কিন্তু কোনো কারণ নাই, ঠিক আছে। আচ্ছা এখানে আপনি চাইলে
আপনি চাইলে এখানে একটু লিখতে পারেন। এখানে দেখেন এখানে যে আমরা মান বসালাম, এখানে আমরা 2 এবং 3 হতে মান বসিয়েছি। সো আপনি লিখতে পারেন 2 ও 3 থেকে। তাহলে দেখেন এই 2 নং থেকে আমরা জানি এই টোটাল অংশটা সমান হচ্ছে f, তাহলে এই অংশটা হচ্ছে f, আর f সমান হচ্ছে s ডট, তার মানে এটা সমান হচ্ছে s ডট। তাহলে আমি একসাথে লিখে দিচ্ছি লাইনটাকে, del f বাই del x ডট টু দি পাওয়ার k সমান 1/2s ডট, আর এখানে কি আছে gij। আচ্ছা এখানে আছে, এখন দেখেন এখানে জে কে কে এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, দেখেন x টু দি পাওয়ার জে কে x টু দি পাওয়ার কে এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, x টু দি পাওয়ার জে কে x টু দি পাওয়ার কে এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। সো এটাকে আমরা ক্রোনেকার ডেল্টা নিয়ে আসতে পারি, যে ক্রোনেকার ডেল্টা জে আর এখানে হচ্ছে কে প্লাস x টু দি পাওয়ার জে, আর এখানে হবে ক্রোনেকার ডেল্টা আই আর এখানে হচ্ছে কে। দেখেন এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা ক্রোনেকার ডেল্টার ডেফিনিশন থেকে আমরা জানি, আমি এখানে চাইলে সূত্রটাকে একটু লিখে দেই আপনাদেরকে, তাহলে আপনারা আর কনফিউজড হবেন না আশা করি, যে ক্রোনেকার ডেল্টা আই জে সমান হচ্ছে ডেল এক্স টু দি পাওয়ার আই ডেল এক্স টু দি পাওয়ার জে। আর আমরা কি জানি, আমরা জানি যে ক্রোনেকার ডেল্টা কিন্তু একটা অপরিবর্তক। ক্রোনেকার ডেল্টা কি একটা অপরিবর্তক, অর্থাৎ এটাকে আপনি যে স্থানাঙ্ক ব্যবস্থাতেই চিন্তা করেন সেটা সব সময় একই মান প্রদর্শন করবে। অর্থাৎ আপনি যদি ডট স্থানাঙ্ক ব্যবস্থা চিন্তা করেন সেখানেও এইটা সমান এইটা হবে। সো এইটা নিয়ে আপনার কোনো ডাউটস থাকার কথা না। আপনি যদি এখানে ডট দেন তাহলে এইগুলা ডট হয়ে যাবে। আবার আমরা জানি যে এটার আই জে সমান হচ্ছে এই যে ডট আই জে, তার মানে এই যে এটা হচ্ছে ক্রোনেকার ডেল্টার প্রপার্টিজ, এগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি প্রথম দিকের ক্লাসে। সো আমরা এই যে ক্রোনেকার ডেল্টার সূত্রগুলা অনুযায়ী আমরা এই অংশটাকে লিখতে পারি, ঠিক আছে। ক্রোনেকার ডেল্টার সূত্র অনুযায়ী আমরা এই অংশটুকুকে লিখতে পারি। আচ্ছা এটাকে এগুলোকে আমি বক্সের মধ্যে রেখে দিচ্ছি, যাতে আপনারা প্রবলেমগুলো যখন সলভ করবেন তখন যাতে আপনারা সহজে বিষয়গুলোকে বুঝতে পারেন। ওকে, এখন আসেন তাহলে ডেল এফ বাই ডেল এক্স ডট টু দি পাওয়ার কে সমান 1/2 ডট, এখন এটাকে আমরা একটু গুণ করে দিব একসাথে। তাহলে দেখেন এক্স আই এখানে হচ্ছে জি আই জে আর এখানে হচ্ছে ক্রোনেকার ডেল্টা জে কে প্লাস প্লাস এখানে আছে এক্স জে, এখানে কিন্তু ডট আছে তাই না, হ্যাঁ ঠিক আছে, এক্স জে আর এখানে হবে জি আই জে হ্যাঁ জি আই জে আর হচ্ছে ক্রোনেকার ডেল্টা আই কে আই কে। এখন এখানে আমরা কিছু হিসাব নিকাশ করব। তাহলে দেখেন এই দুইটাকে যদি আমি গুণ করি তখন দেখেন এখানে জে জে এই যেটা কি, যেটা হচ্ছে এখানে ডামি সূচক, যেটা কি ডামি সূচক, অর্থাৎ ঊর্ধ্ব সূচক এবং নিম্ন সূচক দুইটার মধ্যে কি আছে, জে আছে, দুইটার মধ্যে কি আছে, জে আছে। তাহলে এই ডামি সূচককে কিন্তু আমরা ক্যালকুলেশন করে কি করতে পারি, বাদ দিয়ে দিতে পারি, ঠিক আছে। ওকে, সো এখন দেখেন এখানে আমরা ক্যালকুলেশন করব ডেল এফ বাই ডেল এক্স ডট টু দি পাওয়ার কে টু এস স্টার এক্স। এখন দেখেন এই দুইটাকে যদি আপনি গুণ করেন তাহলে আপনি পাবেন, দেখেন আই আই বাদ যাবে, তাহলে থাকবে জি আই কে প্লাস এখানে আছে আমাদের এক্স টু দি পাওয়ার জে, এখানে আই আই বাদ যাবে, থাকবে জে কে, ঠিক আছে। এখন আপনি যদি আমাকে বলেন ভাই এটা কোন সূত্র, তাহলে খুবই সিম্পল বিষয়, এই যে দেখেন জি আই জে কে, তার মানে যে আপনার যে ডামি সূচক থাকবে সেটা বাদ যাবে, আর জি আর হচ্ছে এখানে জে আর কে, এই যে জে আর কে।
তো এই হচ্ছে ছোট ছোট সূত্রগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে ক্রনেকার ডেল্টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো ক্রনেকার ডেল্টা না জানলে তো এটা সলভ করা কোনোভাবেই সম্ভব না। সো দেখেন এই যে আমরা লাইনটাকে লিখলাম, এখন এই লাইনটাকেই আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। এখন আমরা প্রশ্নটাকে একটু দেখি, দেখেন এই প্রবলেমটা কিন্তু আমাদেরকে মিলাতে হবে। সো আমরা এখন এই যে সমীকরণটা পেলাম এটাকে আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দিব। টি এর সাপেক্ষে কি করে দিব? ডিফারেন্সিয়েশন করে দিব। সো এটাকে আমরা আরেকটা লাইন লিখি, del f বাই del x টু দি পাওয়ার k সমান 2s ডট উপরে হবে x টু দি পাওয়ার i জি আই কে প্লাস x টু দি পাওয়ার j জি জে কে। সো আমরা লাস্ট ইকুয়েশন দিয়েছিলাম 4, সো এটাকে দিয়ে দিব আমরা 5 নং সমীকরণ। কত নং সমীকরণ দিলাম? 5 নং সমীকরণ। এখন এই সমীকরণটাকে আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। কি করব? এটাকে আমরা এখন টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। এখন দেখেন আমরা 5 নংকে যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, সো আমরা কি লিখব এখন? সো এটাকে আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, ডিরেক্ট ডিফারেন্সিয়েশন করব। কি করব? ডিরেক্ট ডিফারেন্সিয়েশন করব। এখন প্রশ্ন হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন কেন করব? কারণ আমাদের মূল টার্গেটটা হচ্ছে ক্রিস্টোফেল প্রতীক নিয়ে আসা। সো ক্রিস্টোফেল প্রতীক নিয়ে আসতে হলে আপনাকে অবশ্যই ডিফারেন্সিয়েশন করতে হবে। সো আমরা যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের বাম দিকে আছে এই যে অংশটা, আর ডান দিকটাও আমরা একটু লিখে নিব এখান থেকে। x to the power I g I k, x to the power I g I k plus x to the power g g j k, x to the power j g j k। আর নিচে হচ্ছে 2s ডট। ওকে, এখন একটা জিনিস খেয়াল করেন তো ভাই, দেখেন এখানে আপনি কিন্তু ইউ বাই ভি এর ফর্মুলাও ইউজ করতে পারবেন, ইউ বাই ভি এর ফর্মুলাও ইউজ করতে পারবেন, ইউ বাই ভি এর ফর্মুলাও ইউজ করতে পারবেন, ইউবি ফর্মুলাও আপনি ইউজ করতে পারবেন। সো আমরা কোনটা ইউজ করব? দেখেন আমরা কি জানি, এটা সমান আমরা কি জানি বলেন তো? নিচে হচ্ছে ভি স্কয়ার, উপরে হচ্ছে বি কে রেখে ইউ কে অন্তরীকরণ মাইনাস ইউ কে রেখে বি কে অন্তরীকরণ। এটাই তো সূত্র, তাই না? এটাই কি সূত্র? এখন এই সূত্রটাই আমরা এখন অ্যাপ্লাই করব। সো এটাকে যদি আমরা দুইটা পার্ট করি তাহলে দেখেন ইউ প্রাইম বাই ভি মাইনাস 1 বাই বি স্কয়ার ইউ ভি প্রাইম, ইউ ভি প্রাইম। এখন এই যে সূত্রটা আমরা লিখলাম, দেখেন ভি স্কয়ার ভি ইউ প্রাইম মাইনাস ইউ কে রেখে ভি প্রাইম, তাহলে ভি ভি কাটা, তাহলে থাকে ইউ প্রাইম বাই ভি মাইনাস ইউ ভি প্রাইম বাই ভি স্কয়ার। ওকে, সো এইটা যে কথা, ইউভি সূত্র কিন্তু একই কথা। আমরা যদি ইউভি সূত্র এখানে অ্যাপ্লাই করি তাহলে যে মান আসবে ইউ বাই ভি প্রয়োগ করলেও একই মান আসবে, কোনো সমস্যা নাই, যেহেতু এখানে ভগ্নাংশ আকারে আছে। সো আমরা এইটাকে মাথায় রেখে সূত্র অ্যাপ্লাই করব, ঠিক আছে? সো আমি এটাকে এভাবে বাদ দিয়ে দিলাম, এটাকে আমি ডিলিট করে দিলাম, এটাকে এখানে নিয়ে আসি, তাহলে এটা হচ্ছে ইউ বাই ভি এর সূত্র। এটা কি ইউ বাই ভি এর সূত্র। এখন আপনি বলেন তো, আমরা যদি এরকম একটা ফাংশন চিন্তা করি, মনে করেন y ইকুয়াল টু ux, এটা হচ্ছে একটা ফাংশন, y ইকুয়াল টু ux, এটা হচ্ছে একটা ফাংশন। তাহলে এখানে যদি আমরা চেইন রুল ব্যবহার করি তাহলে dy বাই dt, এটাকে যদি আমরা t এর সাপেক্ষে করি তাহলে দেখেন এটা কি হবে? এটা হবে ডেল ইউ বাই ডেল এক্স ইন্টু dx বাই dt। এই সূত্রটা হচ্ছে চেইন রুল থেকে আমরা পেয়েছি। কোন রুল থেকে? চেইন রুল থেকে আমরা এই ফর্মুলাটাকে পেয়েছি। আমি আবারও বলছি, এই সূত্রটা কিন্তু আমরা চেইন রুল থেকে পেয়েছি। দেখেন এইটা হচ্ছে চেইন রুল। সো দেখেন এখানে x এবং y দুইটা চলক ছিল, কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন করেছি নতুন একটা চলকের সাপেক্ষে।
তো এখানে আমরা যখন এই পার্টটুকুকে যখন আমরা ডিফারেন্সিয়েশন করব, তখন এখানে আই এবং কে আছে, সো আমরা নতুন একটা চলকের সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েশন করব। আবার এখানে দেখেন জে আছে এবং কে আছে, তার মানে এটাকে আমরা নতুন একটা চলক অর্থাৎ আই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তো নতুন চলকটা আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে যেহেতু আই যে কে আছে, সো নতুন চলককে আমরা ওই দুইটা ব্যতীত 3 নম্বর যে চলক আছে সেটা হিসেবেই চিন্তা করব। যেমন এখানে যখন করব তখন তখন এটাকে ধরে নিব আমরা নতুন চলক হচ্ছে জে, আর এখানে যখন করব তখন ধরে নিব আই। তো এই হচ্ছে আমাদের চেইন রুল। এটা কি? এটা হচ্ছে চেইন রুল। এটাও আমি এখানে একটু রাখি, তাহলে আপনাদের বিষয়গুলো বুঝতে একটু সহজ হবে, ঠিক আছে। ওকে, সো দেখেন সূত্রটা কি? সূত্রটা হচ্ছে উপরে হচ্ছে ইউ, ভি কে, এটা ইউ প্রাইম হবে তাই না? আমাদের সূত্রটা কি ছিল? সূত্রটা নিচে হচ্ছে ভি স্কোয়ার, উপরে হচ্ছে ভি কে রেখে ইউ প্রাইম মাইনাস ইউ কে রেখে ভি প্রাইম। হ্যাঁ ঠিক আছে, এখন তাহলে ভি পারলে ইউ প্রাইম বাই ভি, একটা ভি কাটবে। হ্যাঁ ঠিক আছে। এখন তাহলে দেখেন এখানে এইটা হচ্ছে কি ইউ, আর এই অংশটা হচ্ছে কি ভি, এইটাই তো। ওকে, সো প্রথমে হচ্ছে ইউ প্রাইম বাই ভি, তার মানে এখানে উপরে আমরা কি করব? উপরে আমরা অন্তরীকরণ করব এবং নিচে হচ্ছে ভি তার জায়গাতে থাকবে। মানে বি হচ্ছে কত? বি হচ্ছে 1/2 এস ডট, সো এটা আমরা লিখলাম। এখন আমরা এইখানে সূত্র অ্যাপ্লাই করব এবং এখানে সূত্র অ্যাপ্লাই করব। সো দুইটার মধ্যে কিন্তু ইউভি ফর্মুলা অ্যাপ্লাই হবে। দুইটার মধ্যে কার সূত্র অ্যাপ্লাই হবে? দুইটার মধ্যে হচ্ছে ইউভি ফর্মুলা অ্যাপ্লাই হবে। সো প্রথমে দেখেন এই যে জি আই কে দেখেন, এই যে জি আই কে, এই জি আই কে রেখে আমরা এক্স টু দি পাওয়ার আই কে ডিফারেন্সিয়েশন করব। জি আই কে রেখে আমরা এক্স টু দি পাওয়ার আই কে ডিফারেন্সিয়েশন করব। তাহলে তাহলে দেখেন এখানে অলরেডি আছে এক্স ডট টু দি পাওয়ার আই। আপনি যখন এটাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবেন, তখন এখানে দুইটা ডট হয়ে যাবে। একটা ডট তো আগে থেকেই ছিল, আবার যখন করবেন তখন এটা হয়ে গেল প্লাস প্লাস। এখন আমরা এই যে এক্স ডট টু দি পাওয়ার আই কে রেখে আমরা এই জি আই কে এই জি আই কে আমরা কি করব? ডিফারেন্সিয়েশন করব। জি আই কে আমরা কি করব? ডিফারেন্সিয়েশন করব। তাহলে দেখেন এই জি আই কে যদি আমরা খেয়াল করেন, এই যে জি আই কে, এই জি আই কে যদি আমরা নতুন একটা চলক জে এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, যেহেতু এখানে আই এবং কে আছে, সো আমরা নতুন চলক হিসেবে জে নিব। সো জে এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমাদের লাইনটা হবে জে, ঠিক আছে, জে জি আই কে। আর এই যে এখানে যে আরেকটা অংশ কিন্তু আমাদের বাকি থাকে, দেখেন ডিএক্স বাই ডিটি, তার মানে এখানে কি থাকবে? এক্স টু দি পাওয়ার জে, এইটাও কিন্তু এখানে থাকবে, ঠিক আছে, এইটাও কিন্তু এখানে থাকবে। বিষয়টা বুঝেন। আমরা এই যে অংশটাকে আমরা কি ধরেছি? এক্স ধরেছি, এক্স ধরে এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করেছি, কিন্তু এটা এক্স না, সেটা আবার এখানে এভাবে লিখতে হবে, ঠিক আছে, এভাবে। মানে এই এক্স জে কে আবার অন্তরীকরণ করলে এক্স ডট টু দি পাওয়ার জে হবে, এক্স ডট টু দি পাওয়ার জে হবে। তার মানে এক্স টু দি পাওয়ার আই কে রেখে যদি আমরা এটাকে করি, তাহলে এটা হবে ডেল জি আই কে বাই ডেল এক্স টু দি পাওয়ার জে, আর জে, আর এখানে থাকবে একটা এক্স জে। কি থাকবে? একটা এক্স জে। সো এই যে পার্টটুকু আশা করি আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। তারপর আমরা এখানে করব প্লাস। এখানে আমরা প্রথমে আমরা এই যে জি জে কে রেখে এক্স জে কে করব, তাহলে ডাবল ডেট জে প্লাস এক্স জে কে যদি আমরা করি, তাহলে এখানে দেখেন জে এবং কে আছে, তো নতুন চলক হিসেবে আমরা আই নিয়ে নেব। নতুন চলক হিসেবে কি নিব? আই। তাহলে এটাকে যদি আমরা আই এর সাপেক্ষে করি, তাহলে ডেল জি জে কে মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে দেখেন ইউ কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেছি, এখন এক্স কে কিন্তু টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। কথা বোঝেন, আমরা ইউ কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম, ঠিক আছে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। তার মানে এখানে ইউ বলতে কত? এখানে ইউ দেখেন, বিষয়টা একেবারে ক্লিয়ারলি বুঝতে হবে। এখানে ইউ বলতে প্রথমত মনে করেন ইউ বলতে হচ্ছে জি আই কে, এটা হচ্ছে ইউ।
তার মানে এইটাকে প্রথমে তো আমরা এক্স এর সাপেক্ষে করলাম, এক্স এর সাপেক্ষে করে আমরা এই অংশটুকু পেলাম। তারপর আবার এই এক্স কে কিন্তু টি এর সাপেক্ষে করতে হবে, এক্স কে টি এর সাপেক্ষে ডিরেক্ট ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে দেখেন আমরা যদি টি এর সাপেক্ষে করি তাহলে ডি ডিটি অফ এক্স এক্স টু দি পাওয়ার জে, এই যে এক্স্যাক্টলি এরকম, এই যে চেইন রুল অনুযায়ী আমরা ইউ কে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ইনটু এক্স কে টি এর সাপেক্ষে ডিরেক্ট ডিফারেন্সিয়েশন, এই লাইনটা কিন্তু চেইন রুল থেকে আমরা পেয়েছি। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে দেখেন এক্স এক্স টু দি পাওয়ার জে কে যদি টি এর সাপেক্ষে করি তাহলে হবে এক্স এক্স ডট টু দি পাওয়ার জে, এই যে দেখেন এক্স ডট টু দি পাওয়ার জে, এইটাই হচ্ছে এখানে বিষয়। আর এখানে যেহেতু জে কে আছে সো এখানে আমরা আই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, আর আই কে করলে এক্স আই এক্স ডট টু দি পাওয়ার আই। সো আশা করি আমরা এই বিষয়গুলোকে বুঝতে পারতেছি, না বোঝার আসলে কোনো কারণ নাই, না বোঝার কোনো কারণ নাই। তারপর আমি এগুলোকে একটু সাইড নোটে রেখে দিচ্ছি। ওকে, এই পার্টটুকুকে আমি একটু সাইড নোটে রেখে দিচ্ছি। দেখেন এই পুরো অংশটাকে আমি সাইড নোটে রেখে দিচ্ছি যাতে আপনারা এটাকে সহজে বুঝতে পারেন। এই সূত্রগুলোকেও রেখে দিচ্ছি। আচ্ছা লাইনটা শেষ করি। লাইন কিন্তু এটা শেষ হয় নাই এখনো, ঠিক আছে, লাইন কিন্তু এখনো শেষ হয় নাই। তারপর কিন্তু মাইনাস, তারপর কি আছে মাইনাস, মাইনাস কি 1/v²। তাহলে এখানে ভি বলতে কত ছিল 2s', তার মানে 1/v², তার মানে কত, তাহলে হয়ে যাবে 1/4 s ডট স্কয়ার ইন্টু ইউ ভি প্রাইম, অর্থাৎ ইউ কে রেখে ভি কে অন্তরীকরণ, ইউ কে রেখে ভি কে অন্তরীকরণ। তাহলে এখানে ইউ কত, এখানে ইউ হচ্ছে এক্স ডট টু দি পাওয়ার আই জি আই কে প্লাস এক্স ডট টু দি পাওয়ার জে জি জে কে, এটা হচ্ছে আমাদের ইউ, আর এটা হচ্ছে ভি। তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা হয়ে যাবে 2s'। শেষ, তো আমাদের সূত্র লেখা শেষ। এখন আমরা এটাকে সমাধান করব, ঠিক আছে। এই নোটসগুলো সাইডে থাক। ওকে, সো এখান থেকে দেখেন এই যে এখান থেকে আমরা 2 2 কেটে ফেলতে পারি। সো আমি যদি এখানে এক লাইনে ব্যাপারটাকে সলভ করে ফেলি তাহলে দুই দ্বারা এটাকে কাটলে, দুই দ্বারা এটাকে কাটলে একটা কাটা যাবে। তাহলে 2s', এটাকে আমরা এখানে লিখি, তাহলে হয়ে যাবে s ডবল ডট, আর 2 2 কাটলে এখানে থাকবে শুধু 2। ক্যালকুলেশন করে আমি লাইনটাকে লিখে দিলাম, ক্যালকুলেশন করে আমি লাইনটাকে লিখে দিলাম। ওকে, সো আমাদের দেখেন এই ক্যালকুলেশন কিন্তু শেষ, ক্যালকুলেশন কিন্তু শেষ, ঠিক আছে, ক্যালকুলেশন কিন্তু শেষ। এখন আমরা এই যে দুইটা পদ, এই দুইটা পদ থেকে কিন্তু আমরা কিছু মান কমন নিতে পারি, এই দুইটা পদ থেকে আমরা কিছু মান কি করতে পারি, কমন নিতে পারি, দুইটা পদ থেকে কিছু মান আমরা কমন নিতে পারি, কোনো সমস্যা নাই, কিছু মান আমরা কমন নিতে পারি। আচ্ছা তাহলে আমরা টান দিলাম, তাহলে আপনার নিচে কি আছে দেখেন 2s ডট, আর এখানে এই যে প্রথমটা এবং 3 নম্বরটা লিখি, তাহলে জি আই কে এক্স ডট টু দি পাওয়ার আই প্লাস জি জে কে এক্স ডট টু দি পাওয়ার জে। আর এই পদ এবং এই পদ এই দুইটা থেকে আমরা কমন নিতে পারি এক্স ডট টু দি পাওয়ার আই এক্স ডট টু দি পাওয়ার জে। যদি আমরা কমন নেই তাহলে এখানে আমাদের থাকবে ডেল জি আই কে ডেল এক্স টু দি পাওয়ার জে প্লাস ডেল জি জে কে ডেল এক্স টু দি পাওয়ার আই।
ওকে, তারপরে হচ্ছে মাইনাস এস ডবল ডেট বাই মাইনাস, এটাকে আমরা একসাথে লিখে দিচ্ছি বইয়ের সাথে মিলাইয়া। ওকে, তাহলে নিচে হচ্ছে স্কয়ার, এখানে হচ্ছে এস ডবল ডট এক্স ডট টু দি পাওয়ার আই জি আই কে প্লাস এক্স টু দি পাওয়ার জে 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 কে। ওকে, সো এটাকে আমরা একটা সমীকরণ দিব, এটা হচ্ছে 6 নং সমীকরণ। আমরা এর আগে দিয়েছিলাম 5 নং, তাহলে এটা হচ্ছে 6 নং সমীকরণ। এখন আমাদের কাজ কি? এখন হচ্ছে আমরা আমরা এখানে কিছু মান ধরে নিব, ধরে আমরা এই লাইনটাকে সমাধান করব। ঠিক আছে, কিছু লাইনকে ধরে নিব, ধরে আমরা এটাকে সমাধান করব। তাহলে আমরা ধরে নিই h সমান t। দেখেন, আমরা ধরে নিলাম h সমান t, তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি t এর সাপেক্ষে, তাহলে দেখেন এটা হবে ds বাই dt সমান হচ্ছে 1। সো আমরা বলতে পারি s ডট সমান হচ্ছে 1। তাহলে এটাকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে s ডবল ডট সমান হচ্ছে 0। দেখেন, খুবই সুন্দর ক্যালকুলেশন। এইটা আমরা ধরে নিয়েছি h সমান, আমরা কি ধরেছি? h সমান হচ্ছে আমরা t ধরেছি এবং কম দূরত্বে মান ধরেছি। কম দূরত্বে আমরা, মানে দূরত্ব কম থাকার কারণে, দূরত্ব যদি কম হয় তাহলে সময়ও কি হবে? কম হবে। তার মানে যদি s ইকুয়াল টু t হয়, তাহলে ds বাই dt সমান হবে 1। দ্যাট মিন্স s ডট সমান হচ্ছে 1, আর s ডটকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েশন করি t এর সাপেক্ষে, তাহলে s ডবল ডট আর 1 এর অন্তরীকরণ হচ্ছে 0। তাহলে এই হচ্ছে আমাদের মান। এখন আমরা আমাদের যে 4 নং, 5 নং এবং 6 নং ছিল, ওইগুলোতে আমরা মান বসাবো, 4, 5 এবং 6। সো আমরা লিখবো এখন 4 থেকে পাই, এখন 4 থেকে পাই। তাহলে আমাদের 4 নং সমীকরণটা কি ছিল? আমরা একটু আসি 4 নং এ। তাহলে এই যে 4 নং সমীকরণ, এই 4 নং সমীকরণের মধ্যে এখানে s ডট রয়েছে। সো আমরা s ডট সমান কত বের করেছি? 1 বের করেছি। তাহলে এই লাইনটা কি হবে? ডেল f বাই ডেল x টু দি পাওয়ার k। দেখেন, আর 4। ওকে, তাহলে এটা হয়ে যাবে 1। তাহলে 1/2 এই অংশটা, 1/2 এই অংশটা, ঠিক আছে, সমান 1/2 ij বাই ডেল x টু দি পাওয়ার k x টু দি পাওয়ার i x টু দি পাওয়ার j। এটাই তো ছিল, তাই না? দেখেন, হ্যাঁ, এই যে এখানে জাস্ট আমরা 1 বসাবো, আর কিছু না। তো 4 নং সমীকরণটাকে এখন একটা নতুন সমীকরণ দিব। সো এটা হচ্ছিল 6, তাহলে এটাকে দেব আমরা 7। এইটা সাইডে লিখি। ওকে, তাহলে আমরা 4 থেকে লিখেছি, তারপর আমরা লিখবো 5 থেকে পাই। তাহলে 5 নং সমীকরণটা কি ছিল? এই যে দেখেন এইটা, এখানে যদি এখানে 1 বসাই তাহলে আমাদের একটা মান আসবে, সেটা আমরা লিখে দিব। আচ্ছা, তাহলে এটা হবে ডেল f বাই ডেল x টু দি পাওয়ার k ডট সমান হচ্ছে 1/2 x টু দি পাওয়ার i g i k প্লাস x টু দি পাওয়ার g g j k। এইটাকে দেব আমরা 8 নং সমীকরণ। তাহলে 4 এবং 5 থেকে লিখলাম, এখন আমরা 6 থেকে লিখব। 6 থেকে, তাহলে আমাদের 6 নং সমীকরণটা কি? এই হচ্ছে আমাদের 6 নং সমীকরণ। 6 নং সমীকরণ, তাহলে দেখেন এই এই পার্টটুকুকে আমরা একটু লিখে দিই। সমান, তো দেখেন এই যে 6 নং সমীকরণে এখানে
এই যে এক্স ডট, এই এক্স ডট সমান সরি এস ডট সমান 1, আর এই যে এস ডবল ডট, এই এস ডবল ডট সমান হচ্ছে 0। তাহলে এখানে 0 বসালে এই পদটা 0 হয়ে যাবে, শুধু এই অংশের মধ্যে আমরা মান বসাবো, ঠিক আছে, শুধু এই অংশের মধ্যে মান বসাবো। তাহলে নিচে হবে 2, নিচে হবে কত 2, নিচে তো 2 হবে, আর তো এখানে নিচে কিছু নাই তাই না, নিচে 2 হবে। সো আমরা লিখি নিচে 2, এর উপরে হচ্ছে যা ছিল আমরা একটু লিখে দিই। আচ্ছা, এটাকে আমরা একটু সুন্দরভাবে লিখি, জি আই কে এক্স টু দি পাওয়ার আই, জি আই কে এক্স টু দি পাওয়ার আই প্লাস জি জে কে এক্স টু দি পাওয়ার জে প্লাস হাফ। এখন আমরা এই অংশটা লিখবো। সো এখানে এই যে যা ছিল সব লিখে দিব, এক্স টু দি পাওয়ার আই এক্স টু দি পাওয়ার জে, এক্স টু দি পাওয়ার আই এক্স টু দি পাওয়ার জে, আর এই অংশটা অর্থাৎ ডেল জি আই কে বাই ডেল জি আই কে বাই ডেল এক্স টু দি পাওয়ার জে আমরা একটু দেখি, ডেল জি আই কে বাই ডেল এক্স টু দি পাওয়ার জে প্লাস ডেল জি জে কে এক্স টু দি পাওয়ার আই, আর এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার আই এক্স টু দি পাওয়ার জে। ওকে, সো এটাকে আমরা দেব এখন, এটাকে আমরা দিয়ে দিলাম 9 নং সমীকরণ। তাহলে আমরা 4, 5, 6 থেকে নতুন নতুন কিছু সমীকরণ পেলাম এবং সেই সমীকরণগুলোকে আমরা খুব সুন্দরভাবে এখানে আমরা লিখে দিলাম। এখন খেয়াল করেন, এখন খেয়াল করি আমরা এখান থেকে। সো আমরা এখন খেয়াল করেন, এই যে এখানে এই জায়গাটা একটু দেখেন, এখানে আই কিন্তু ডামি সূচক, আবার এখানে জেটাও কি ডামি সূচক। তার মানে প্রথমে এই অংশের মধ্যে আমরা জে ইকুয়াল টু আই ধরে নিব। কি করে নিব? জে ইকুয়াল টু আই ধরে নিব। তাহলে আমাদের লাইনটা কি হবে? তাহলে আমাদের লাইনটা হবে ডি ডিটি অফ ডেল এফ বাই ডেল এক্স টু দি পাওয়ার কে ডট ডেল এফ বাই ডেল এক্স টু দি পাওয়ার কে ডট সমান সমান দেখেন, এইটা যদি জে ইকুয়াল টু যদি আই হয়, জে ইকুয়াল টু যদি আই হয়, তাহলে এই অংশটা কি হবে দেখেন, জি আই কে এক্স টু দি পাওয়ার আই এক্স টু দি পাওয়ার আই। তখন দেখেন এই দুইটা কিন্তু সেম হয়ে যাবে। আমরা জানি যে জি আই জে অর্থাৎ প্রথম ম্যাট্রিক ট্রান্সফার কিন্তু প্রতিসম ট্রান্সফার, প্রথম ম্যাট্রিক ট্রান্সফার কিন্তু প্রতিসম ট্রান্সফার। তাহলে জি আই জে সমান হচ্ছে জি জে আই। তাহলে এখানে আই কেটা কি হয়ে যাবে? কে আই, আর এটা হয়ে গেল এক্স আই। তাহলে দেখেন এই দুইটা কিন্তু সেম, এই দুইটা কি সেম, আই কে আর কে আই যেটাই থাকে একই বিষয়, দুইটা কি একই বিষয়। সো দুইটাকে যোগ করলে হয়ে যাবে, তখন এই দুইটাকে যদি আমি যোগ করি, এই দুইটাকে যদি আমি যোগ করি তাহলে এটা হয়ে যাবে 2। দেখেন যোগ করলে হবে 2 জি আই কে এক্স টু দি পাওয়ার আই, আর সামনে আছে কত 2, তাহলে 2 2 বাদ যাবে, থাকবে শুধু এই অংশটা। সো শুধু আমরা এই অংশটা ডিরেক্ট লিখে দেব। তাহলে এটা সমান আমরা পাবো জি আই কে এক্স টু দি পাওয়ার আই ডাবল ডট আই।
সো এই পার্টটুকুকে আপনি চাইলে রাখতে পারেন, যদি আপনি ক্যালকুলেশনে কনফিউজড হয়ে যান তাহলে এটা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই যে অংশটা, এই অংশটা যেভাবে ছিল সেভাবেই থাকবে, এই অংশের মধ্যে কোনো কাজ কিন্তু হবে না। এই অংশটা যেভাবে ছিল ঠিক সেভাবেই থাকবে, এখানে আর কোনো কাজ হবে না, এবং এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে দিব। সো এখান থেকে আমরা কি লিখব, প্লাস প্লাস হাফ del g I k by del x to the power j plus del g j k by del x to the power I। লাইনটাকে আমি একটু এদিকে নিয়ে আসি, আর তার সাথে হচ্ছে x to the power I x to the power j, এটাকে দিয়ে দেন 9 নং সমীকরণ, এটা না দিয়ে এটাকে 9 নং সমীকরণ দিলেই হবে। ওকে, এখন এতটুকু পর্যন্ত করার পরে আমাদের কিন্তু যে অয়েলারের যে সমীকরণটা আছে, অর্থাৎ অয়েলারের অন্তরক সমীকরণ টাকে আমরা এখানে ব্যবহার করব, করে আমরা বাকি অংশটা সমাধান করব। এখন আমরা কি করব দেখেন, এখন আমরা হচ্ছে অয়েলারের সমীকরণ বা ল্যাগ্রাঞ্জের যে অন্তরক সমীকরণ সেই সমীকরণের সহায়তা নিব। তো মিস্টার ল্যাগ্রাঞ্জ কি বলেছিলেন দেখেন, ল্যাগ্রাঞ্জের সমীকরণে বলা হয়েছে যে ডি ডিটি অফ ডেল এফ বাই ডেল এক্স x ডট টু দি পাওয়ার কে সমান হচ্ছে ডেল এফ বাই ডেল এক্স টু দি পাওয়ার কে, আর এই অংশটা সমান হচ্ছে এই অংশটা। তাহলে এই যে টোটাল ব্যাপারটা, এই টোটাল বিষয়টা হচ্ছে জিওমেট্রিকের ক্ষেত্রে, সরি প্রভূমিতিক বা জিওডেসিকের ক্ষেত্রে, প্রভূমিতিক বা জিওডেসিকের ক্ষেত্রে ল্যাগ্রাঞ্জের অন্তরক সমীকরণ হচ্ছে এইটা। সো এইটার আসলে এখানে এক্সপ্লেনেশনটা দেওয়া সম্ভব না, কারণ বিশাল বড় একটা এক্সপ্লেনেশন, জাস্ট আমরা এটা মনে রাখবো। তাহলে 9 এবং 10 এটাকে আমরা দিয়ে দিলাম 10 নং সমীকরণ। দেখেন এটাকে আমরা দিয়ে দিলাম 10 নং সমীকরণ, এইটাকে আমরা দিয়ে দিলাম 10 নং সমীকরণ। তাহলে 9 এবং 10 হতে পাই। তাহলে আমাদের 9 নং সমীকরণটা কি ছিল দেখেন, এই হচ্ছে আমাদের 9 নং সমীকরণ। এই রাইট হ্যান্ড সাইড পুরো অংশটা লিখবো সমান হচ্ছে এই লেফট হ্যান্ড সাইড। তাহলে এই লেফট হ্যান্ড সাইডের যে এই অংশটা, এই অংশটা সমান, এই অংশটা সমান হচ্ছে, দেখেন এই যে লেফট হ্যান্ড সাইডে এই যে পার্টটুকু আছে, এই পার্টটুকুই কিন্তু এখানে, ঠিক আছে, এবং এইটা সমান হচ্ছে এইটুকু। তার মানে হচ্ছে আমাদের যে 9 নং সমীকরণ, এই 9 নং সমীকরণের যে মান আছে, এই মানটাকে যদি আমরা বসাই তাহলে এটা এই দিকে গেলে মাইনাস হয়ে যাবে। দেখেন এই যে মাইনাস দিয়ে আমি এই মানটুকুকে লিখেছি। তারপরে তারপরে হচ্ছে এই পার্টটুকুকে, মানে এই এই সবগুলো পার্ট, দেখেন এই অংশ এবং এই অংশ, এই দুইটা অংশ থেকে আমরা, এই দুইটা অংশ থেকে আমরা এই যে হাফ ইন্টু এত, হাফ ইন্টু এত আমরা কমন নিতে পারি। কমন নিলে এই যে অংশটা চলে আসবে। দেখেন আমরা কিন্তু অলমোস্ট আমাদের অ্যান্সারের দিকে চলে এসেছি। সো আমাদের উদ্দেশ্য কি ছিল দেখেন, আমরা যদি আমাদের একটু সমস্যার প্রথম দিকে আসি, দেখেন এই যে আই জে কে, এই এখানে কিন্তু দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক রয়েছে। সো আমরা এখানে প্রথমত আমরা প্রথম শ্রেণীর যে ক্রিস্টোফেল প্রতীক, সেই প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীকটা কিন্তু এই জায়গা থেকে পেয়ে গেলাম। সো এই যে অংশটুকু, এই অংশটুকু সমান, এই অংশটুকু সমান হচ্ছে আই জে কে। দেখেন এই যে পুরো অংশটুকু সমান হচ্ছে আমাদের আই জে কমা কে, অর্থাৎ প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক, প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক। তাহলে এই টোটাল অংশটা সমান আমরা এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে আই জে কে লিখে দিলাম, অর্থাৎ প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীকের যে ডেফিনেশনটা আছে সেই ডেফিনেশনটা আমরা এখানে বসাই দিলাম। এখন দেখেন, এখন আমরা উভয় পক্ষে জি টু দি পাওয়ার এ কে দ্বারা গুণ করব। এখন প্রশ্ন হচ্ছে আমরা কেন গুণ করব, আমাদের এখানে গুণ করার টার্গেটটাকে দেখেন, আমাদের কিন্তু যে প্রশ্নটা ছিল, প্রশ্নের মধ্যে কিন্তু এই জিটাকে রাখা যাবে না, এটাকে বাদ দিতে হবে। আবার এই যে জি এ কে আছে এটাকেও কিন্তু বাদ দিতে হবে। সো আমরা যদি জি টু দি পাওয়ার এ কে দ্বারা গুণ করি তাহলে দেখেন কে কে বাদ, থাকবো ক্রোনেকার ডেল্টা এ আই। আর এখানে যদি আমরা গুণ করি, দেখেন এখানে আমাদের এইখানে যদি আমরা গুণ করি তাহলে এই যে কে আর এই কে বাদ যাবে, থাকবে এখানে আই জে, এই দেখেন আই জে, আর এখানে থাকলো আমাদের এই এ, আর এই পার্টটুকুকে আমরা লিখে দিলাম। এখন এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আপনার মনে চলে আসবে যে ভাই আপনি তো লাইনটা লিখলেন, ঠিক আছে, বাট এই লাইনটা কিভাবে এসেছে। তো আমি এটাকে একটু লিখে দেই, এটা হচ্ছে জি টু দি পাওয়ার এ কে দ্বারা গুণ করে। আর এইখানে হচ্ছে এই লাইনে হচ্ছে আমরা ওই যে
প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক এবং দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীকের মধ্যে যে রিলেশন রয়েছে সেই রিলেশনটাকে এখানে জাস্ট অ্যাপ্লাই করা হয়েছে। অর্থাৎ এখানে সূত্রটা হচ্ছে এরকম, জি এ কে আই জে কে সমান হচ্ছে একই রকম যেটা থাকবে সেটা বাদ যাবে, একই রকম যেটা থাকবে সেটা বাদ যাবে, তাহলে এখানে থাকবে আমাদের আই জে। সো আমরা এখানে লিখবো আই জে, আর এখানে যে আরেকটা চলক রয়েছে সেই চলকটা এখানে চলে আসবে। সো এই যে আমরা লাইনটা লিখলাম এটা হচ্ছে প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক এবং দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীকের মধ্যে রিলেশন। ওইটা কিন্তু আমরা ক্রিস্টোফেল প্রতীক অধ্যায়ে পড়ে এসেছি। সো আমাদের সবকিছু শেষ। এখন দেখেন, এখন এই যে লাইনটুকু আমরা দেখতে পাচ্ছি, এই যে প্রথম পদে আমরা দেখেন প্রথম পদে আমরা কি করব ভালো করে বোঝেন। প্রথম পদে আমরা এই যে এই এর জায়গাতে আমরা দেখেন, প্রথম পদে এই এর জায়গাতে আমরা আই ধরে নিব, এর জায়গাতে আই ধরে নিব, তাহলে এটা হয়ে যাবে আই। তাহলে দুইটা যদি ওয়ান সেম হয় তাহলে তার মান হচ্ছে ওয়ান, তাহলে এটার মান হয়ে গেল ওয়ান। আর এই যে এক্স ডবল ডট এটাকে আমরা লিখে দিলাম, এখানে আমরা আই সমান জে ধরবো আর জে সমান কে ধরবো। তাহলে দেখেন আমরা যদি এখন ধরি, তাহলে এই যে আই এর জায়গাতে জে, আর এই যে জে এর জায়গাতে কে, এই আই এর জায়গাতে জে এর জায়গাতে হচ্ছে কে। প্রশ্ন হচ্ছে কেন দেখেন আমাদের যে প্রমাণের মধ্যে কিন্তু আই জে কে নিয়ে আসতে হবে। সো আমরা যদি নিচে জে এবং কে আনতে চাই তাহলে আই এর জায়গাতে জে এবং জে এর জায়গাতে কে লিখতে হবে। সো আমরা সব লিখে দিলাম। এখন একটাই কাজ, সেটা হচ্ছে এখানে আই আসতে হবে। সো এ সমান আই বসাই দেন, এই যে দেখেন এ সমান আই বসিয়ে দিলে আপনার এই স্ট্রাকচারটা চলে আসবে। আর এই যে এক্স ডবল ডট আই এর মানে হচ্ছে এইটা। দেখেন এইটাকেও আমি একটু বোঝাই দেই আপনাদেরকে। দেখেন এক্স ডবল ডট আই, আচ্ছা। সো আমরা এটাকে একটু বোঝার চেষ্টা করি যে এইটার মান কিভাবে আসে। সো প্রথমত আপনি বলেন তো এক্স ডট মানে কি? এক্স ডট মানেই হচ্ছে ডিএক্স বাই ডিটি। তাহলে আচ্ছা তাহলে এখানে যদি আই থাকে তাহলে এখানে আই, ঠিক আছে। আচ্ছা তাহলে এক্স ডবল ডট আই মানে কি? এক্স ডবল ডট আই মানেই হচ্ছে এইটার মানেই হচ্ছে ডি ডিটি অফ আই বাই ডিটি। তার মানে এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি ডি স্কোয়ার এক্স টু দি পাওয়ার আই বাই ডিটি স্কোয়ার। এটাই তো, তাই না? সো দেখেন এখানে এটাই লেখা হয়েছে। তবে এখানে একটা কথা আছে, এখানে দেখেন এখানে কিন্তু আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেছি, কিন্তু আমরা কিন্তু সামনে যখন ক্যালকুলেশন করেছিলাম তখন টি সমান আমরা এস ধরেছিলাম। টি সমান কি ধরেছিলাম? এস ধরেছিলাম। সো এখানে সবার শেষে এসে আপনি এই যে এই টি এর জায়গাতে জাস্ট এস বসিয়ে দিতে হবে, তাহলে এখানে প্রত্যেকটা টিটা হয়ে যাবে এস। আর এক্স টু দি পাওয়ার জে মানে এই যে এক্স ডট টু দি পাওয়ার জে, এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার জে কে এস এর সাপেক্ষে অন্তরীকরণ। আর এই যে এক্স ডট টু দি পাওয়ার কে এর মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার কে কে এস এর সাপেক্ষে অন্তরীকরণ, অ্যাকচুয়ালি টি এর সাপেক্ষে অন্তরীকরণ, কিন্তু টি সমান এস বসাই দিলে আপনার অ্যান্সার এটাই চলে আসলো। তাহলে ইহাই হচ্ছে নির্ণেয় অন্তরক সমীকরণ, যা নির্ণেয় অন্তরক সমীকরণ। সো এই ছিল আমাদের এই সমস্যাটির সমাধান। আশা করি আপনারা ক্লিয়ারলি কনসেপ্টটা বুঝতে পেরেছেন। বিশাল বড় একটা ক্লাস। সো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখেছেন, আই হোপ আপনারা প্রত্যেকটা বিষয় বুঝতে পেরেছেন। এরপরও যদি না বোঝেন বা কোনো কনফিউশন থাকে অবশ্যই জিজ্ঞেস করবেন। ধন্যবাদ।